ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশ কিছু ম্যাচ হচ্ছে এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচটা দিয়ে যদি শুরু করি নাবিল গেছেন, কলকাতায় খেলা হয়েছে ইডেন গার্ডেন্সে এবং সেখানে 3 দিনে খেলা শেষ হয়ে গেছে, সেটা নিয়ে অনেক আলোচনা চলছে। আমি একটা পিচ কিউরেটর একটা ইন্টারভিউ শুনছিলাম যে বিলেতেও তো আসলে 3 দিনে খেলা শেষ হয়ে যায়, তখন এত কথা হয় না। যখন সাবকন্টিনেন্টের 3 দিনে খেলা শেষ হয়ে যায় তখন কেন এত কথা, মানে কথাটা শুনে আমার খুব ফ্যামিলিয়ার লাগছিল যে মিরপুরের টেস্ট হলে আমরা এই ধরনের কথা বলি। তো তিনিও আসলে সেই ব্যাখ্যাই দিচ্ছিলেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে স্পিন সহায়ক উইকেটে যদি আপনি বলেন, সেই উইকেটে সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইন্ডিয়া নিজেদের মাঠে শেষ 8টা টেস্ট ম্যাচের মধ্যে সম্ভবত 5টা ম্যাচ হেরেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা 3-0 ব্যবধানে হেরেছে স্পিনিং উইকেট বানিয়ে। কলকাতার উইকেটটা যে স্পিনিং ছিল তা না, কলকাতার উইকেটটা ব্যাটিংয়ের জন্যই আসলে একেবারে সহায়ক ছিল না। পেসাররা অনেক বেশি বাউন্স পেয়েছেন, এলোমেলো বল এসেছে। এলোমেলো বলতে যা বোঝায় ঠিক তাই, কোনো বল উপরে উঠেছে, কোনো বল নিচে নেমেছে। ইট ওয়াজ নট আ স্পিনিং ট্র্যাক। গৌতম গম্ভীর বলেছেন যে তারা ঠিক এই রকমের পিচই চেয়েছেন এবং কিউরেটরকে ধন্যবাদ জানিয়েছেন যে কিউরেটরের কাছে যে ধরনের পিচ চাওয়া হয়েছে সেই পিচটাই তারা ডেলিভার করতে পেরেছে। এখন গম্ভীরের কথা হচ্ছে, আমাদের ব্যাটসম্যানরা স্পিনের এগেনস্টে স্ট্রাগল করেছে, তারা চাপের মুহূর্তে ভেঙে পড়েছে। টার্গেট যখন 120-এর ওপরে ছিল ফোর্থ ইনিংস, 123 সম্ভবত, তখন এই রানটা চেস করা দরকার ছিল। আমরা যদি ম্যাচ সামারি দেখি, কোনো ইনিংসে 200 রান হয়নি। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ব্যাটিং করেছে, এ ধরনের উইকেটে টস জিতে ব্যাটিং করাটা খুব ক্রুশাল। সাউথ আফ্রিকা 159 রান করেছে। ইন্ডিয়া যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছে মনে হচ্ছিল যে তারা বড় লিড নিবে, সেটা হয়নি। মাত্র 30 রানের লিড ইন্ডিয়া নিতে পেরেছে। সাউথ আফ্রিকা দ্বিতীয় দিন শেষে 63 রানে 7 উইকেট চলে গিয়েছিল তাদের। 63 বলতে 93 রানে 7 উইকেট গিয়েছিল। 30 রানের লিড থাকায় 63-7 ছিল আসলে বাস্তবিক অর্থে। সেখান থেকে টেম্বা বাউমার 55 রানের ইনিংসটা কিন্তু 100-এর ওপরে নিয়ে গেছে টার্গেটটাকে। 120-এর ওপর যখন চলে গেছে তখন ইন্ডিয়া জানতো যে কাজটা সহজ হবে না। তারপরও যে ধরনের পিচে খেলা হয়েছে সাউথ আফ্রিকার অ্যাটাকের এগেনস্টে, ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের এই রানটা করতে পারা উচিত ছিল। সমস্যাটা কোথায় হচ্ছে, শুভমান গিল ইনজুরির কারণে সেকেন্ড ইনিংস থেকে ছিটকে গেছেন, তিনি মাঠেই আসেননি এবং শুরুর দিকেই 2টা উইকেট ইন্ডিয়া হারিয়ে ফেলেছে। তো তারা আসলে 0 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছে। সেখান থেকে আসলে 123টা অনেক বড় পথ মনে হচ্ছিল। ওয়াশিংটন সুন্দর একটা ভালো ইনিংস খেলেছেন, আবার আমরা দেখেছি আকসার প্যাটেল শেষের দিকে চার্জ করেছে, কোনোটাই আসলে কাজে দেয়নি। একটা হাফ সেঞ্চুরি আসছে টেম্বা বাভুমার, 39 রান ছিল ফার্স্ট ইনিংসের হাই স্কোর KL রাহুলের। সেকেন্ড ইনিংসেও কোনো ইন্ডিয়ান ব্যাটার 40-এর ঘরে যেতে পারেনি। সেক্ষেত্রে এই হারটা আসলে তাদের পাওনাই ছিল। অ্যাবসলিউটলি। এবং এই জায়গায় গৌতম গম্ভীরও যেটাই আসলে দায়টা দিয়েছেন, তিনিও বলছিলেন যে তার ব্যাটারদেরকে আসলে স্পিনটা তো খেলতে হবে, উইকেটের দায় তিনিও দেন, যেটা আপনি বলছিলেন। এবং 30 রানে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা ম্যাচ জিতেছে। আরও একটা ইন্টারন্যাশনাল সিরিজ কিন্তু হয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে, এবং সেই জায়গাটাতে পাকিস্তান শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করেছে। আপনারা আগের সাথে দেখেছিলাম যে ওয়ানডে সিরিজ জেতাটা নিয়ে কথা বলছিলেন। শেষ ম্যাচেও আসলে শ্রীলঙ্কা ফিরতে পারেনি এবং ঘরের মাটিতে পাকিস্তান মোটামুটি বেশ কিছু বলার মতো পারফরমেন্স আছে। বাবর আজম সেঞ্চুরি করেছেন, ফখর জামান শেষ ম্যাচটাতে হাফ সেঞ্চুরি করেছেন। পাকিস্তান টিমটা কি আবারও একটু ফাইট ব্যাক করার চেষ্টা করছে কিনা? শেষ ম্যাচে সাইম আইয়ুব খেলেননি, সম্ভবত নাসিম শাহ খেলেননি, শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা তারাও খেলেননি। তো দুই দলের কেউই শেষ ম্যাচটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে তা না। তবে শ্রীলঙ্কা রান করতে পারেনি। আপনি যে ধরনের পিচে খেলা হচ্ছে সেখানে 300 রান করে আপনি ডিফেন্ড করতে পারছেন না। 300 রান করে আগের ম্যাচগুলোতে ফাইট করতে পারেনি, সেখানে 211 নিয়ে ফাইট করার কথাও না। এবং পাকিস্তান প্রায় 5 ওভারের ওপরে হাতে রেখে 6 উইকেট হাতে রেখে সহজেই ম্যাচটা জিতেছে। রিজওয়ান ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে 50 করলেন, 2টা ম্যাচেই অপরাজিত ছিলেন। বাবর আজম একটা ম্যাচে সেঞ্চুরি করেছেন, বাকি 2টা ম্যাচেও স্টার্ট পেয়েছেন। শাহিন শাহ আফ্রিদি ভালো কামব্যাক করেছেন। হারিস রৌফ, নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র, ফাহিম আশরাফ, তাদের পেস অ্যাটাকের উপর নির্ভর করেই তারা এই সিরিজটা এবং পাকিস্তানের শক্তিমত্তা যে তাদের পেস অ্যাটাক, সেই জায়গায় তারা আরও একবার ফিরে গেছে। আমরা এশিয়া কাপ বা তার আগের সিরিজগুলোতে দেখেছি আবরার, সুফিয়ান মুকিম, সাইম আইয়ুব বা সালমান আলী আগাদের স্পিনের উপর ভর করে পাকিস্তান দল সাজিয়েছে, সেটা ব্যাকফায়ার করেছে। পাকিস্তান আবার পুরনো পন্থায় ফিরে গেছে, যেখানে স্পোর্টিং উইকেটে তাদের পেসারদের দিয়ে অন্যদের সাথে পার্থক্য গড়ে তোলা, সেই জায়গাটাতে তারা সক্ষম হয়েছে। এবং ব্যাটিংয়ের কথা যদি আপনি বলেন, মোটামুটি সেটেল লাগছে ওয়ানডে ব্যাটিং লাইন আপটা। আপনি যদি
সাইম আয়ুব, ফাখর জামান ওপেন করছেন, বাবর আজম, রিজওয়ান, সালমান আলী, আঘা, হুসেইন তালাত, ফাহিম আশরাফ, ওয়াসিম জুনিয়র। ডেপথ আছে ব্যাটিংটাতে, নওয়াজ স্পিনার হিসেবে খেলছেন, স্পেশালি স্পিনার হিসেবে আবরার ভালো করেছেন। গেল ম্যাচে ফয়সাল আকরামকে সুযোগ দেওয়া হচ্ছে, তিনিও ভালো করেছেন। মোটামুটি শ্রীলঙ্কার ফুল ফ্লেজেড দলের সাথে পাকিস্তানের ফুল ফ্লেজেড দলের লড়াইয়ে দুই দলের পার্থক্যটা ঘরের মাটিতে পাকিস্তান আসলে স্পষ্টভাবে তুলে ধরেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.